নমস্কার। আজ আপনাদের জন্য লোককথার ঝুলি থেকে বেরিয়ে আসতে চলেছে এমন এক কাহিনী যা হয়তো অডিও স্টোরি জগতে অতি বিরল। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প, দেবশ্রী চক্রবর্তী পণ্ডিতের কলমে রক্তাক্ত কাজলি নদী। তবে একটি বিশেষ ঘোষণা, এই গল্পে কিছু এমন দৃশ্যাবলীর উল্লেখ আছে যা হয়তো সকলের জন্য নয় এবং যা সম্পূর্ণ লেখিকার মস্তিষ্ক প্রসূত। এর সাথে বাস্তবের কোনো যোগ নেই। গল্প শুনতে শুনতে যদি কোথাও শারীরিক বা মানসিক অস্বস্তি অনুভব করেন তবে গল্পটি শোনা থেকে তৎক্ষণাৎ বিরত হন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, দেবশ্রী চক্রবর্তী পণ্ডিতের কলমে রক্তাক্ত কাজলি নদী। লোকমুখে শুনেছিলাম কাজলি নদীর কথা। শুনেছিলাম তার ওপর দিয়ে নৌকায় চড়ে যখন যাত্রীরা যায় তারা শুনতে পায় বাতাসে মিশে থাকা হাহাকার আর কান্না। গুমরানো এক কষ্টের দমকা বাতাস ছুঁয়ে চলে যায় নদীর পার। বরাবরই প্রকৃতিপ্রেমী মানুষ আমি। সৌন্দর্যের টানে ছুটে বেরিয়েছি ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্তে। নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছি বহু জায়গা থেকে। তবে আজ আমার জীবনের খাতার পাতা থেকে যে অভিজ্ঞতার কথা তুলে ধরব, সেই রকম ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন আমি আর কখনো হইনি। প্রকৃতির সাথে আমার সম্পর্কটা বড়ই নিবিড়। আমার মন বারবার ছুটে চলে যায় পাহাড় ঘেরা প্রকৃতির কোলে। সেবারও পাহাড়ের টানেই ছুটে গিয়েছিলাম। তবে শুধু পাহাড় নয়, সেখানে মেঘের খেলা চলে নিয়মিত। সেই জায়গায় গিয়ে পৌঁছলাম আমি আর আমার ভ্রমণ সঙ্গী অনিকেত। আমরা প্রত্যন্ত গ্রামের ছেলে। গ্রামের প্রাকৃতিক শোভা দেখে মুগ্ধ হই বরাবর। তবে এত সুন্দর প্রকৃতির খেলা আমাদের গ্রামে দেখা যায় না। সেখানে গিয়েই মনে হলো হাত বাড়ালেই বুঝি মেঘ ছুঁতে পারব। হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুই বন্ধু আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য বেরোলাম। হোটেল থেকেই আমাদের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এত সুন্দর প্রাকৃতিক শোভায় আমাদের চোখ জুড়িয়ে গেল। মনে হলো এ মানব জনম সার্থক। আমরা পৌঁছলাম এমন একটা জায়গায় যেখানে রয়েছে দুপাশে পাহাড় ঘেরা শান্ত স্নিগ্ধ নদী কাজলি। অনিকেত বলল, অনন্ত, দেখেছিস এই নদীর জল এতটাই স্বচ্ছ যে নিচের বালি পর্যন্ত দেখা যাচ্ছে। সত্যিই তাই। আমার এতদিনের ভ্রমণ তালিকায় যে কয়েকটি নদীর নাম যুক্ত হয়েছে তার মধ্যে একটিও এমন কাঁচের মতো স্বচ্ছ নদী আমি পাইনি। কাজলি নদীর স্বচ্ছতা কোনো এক নারীর স্বচ্ছ চরিত্রেরই যেন প্রতিরূপ। যেমন সুন্দর নাম, তেমনি তার শান্ত স্নিগ্ধ রূপ। আমি আর অনিকেত এভাবেই কাজলি নদীর মনোমুগ্ধকর রূপের বর্ণনা করতে করতে চলেছি। আমাদের নৌকার মাঝি অনেকক্ষণ ধরেই আমাদের মধ্যে কথোপকথন শুনছিল, কিন্তু সে আপন মনে নৌকা বেয়ে চলেছে। আমাদের পাশাপাশি আরেকটি নৌকা বেয়ে চলেছে। সেটিতে অবশ্য কোনো যাত্রী নেই। মাঝি একাই নৌকাটি বেয়ে চলেছে পারে। উমরো নদীৰ ওপৰতো এখন ব্ৰিজ হ'ব। আজি দুপৰীয়াৰ পৰা সেই ব্ৰিজৰ কাম আৰম্ভ হ'ব। গতিকে সিংহটো ঘূৰাই ঘূৰাই সোনকালে ঘৰলৈ যাস। হ্যাঁ, ঠিক আছে দিয়ক দঙ্গরিয়া। সেই নৌকার মাঝি আমাদের নৌকার মাঝিকে তাদের আঞ্চলিক ভাষায় কথাগুলো বলল। ভাষাটা বোধহয় বাংলায়, তবে ওদের কথায় ওপার বাংলার একটা টান আছে, সেটা বেশ বুঝলাম। অপর মাঝি তার কথা শেষ করে নৌকা নিয়ে এগিয়ে এলো। আমি কৌতূহলী হয়ে বললাম, মাঝি ভাই। কথা বলেন। মাঝির মুখে বাংলা শুনে বেশ লাগলো। এই অচেনা জায়গায় এসে আমার মাতৃভাষায় কথা বলছে এমন লোক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি উচ্ছ্বাসের সুরে বললাম, তুমি তো বাংলায় কথা বলতে পারো। পারি তো। আমাকে পরিবার এই কোন কালে
বাংলাদেশ থেকে এইখানে আইছে। আমার নাম তো সত্যেন। এইখানে আমার সতু নামেই চেনে সবাই। বাংলাদেশ? আহা, বলেই সে 2 লাইন তখন বানিয়ে ফেলল। সোনার ধান আর সোনার ফসল, সোনা রূপের নাইকো শেষ, সেই তো মোদের গরব আমার আহামরি বাংলাদেশ। ভায়া, প্রকৃতির শোভা তোমাকে কবি বানিয়ে ছাড়লে। শোভা কিনা জানি না, তবে কাজলির যে প্রেমে আমি মজেছি এ কথা বলতে পারি। তাই নাকি? আমি হা হা শব্দে হেসে উঠলাম, কিন্তু মাঝের দিকে তাকিয়ে দেখি তার মুখ গম্ভীর। অনিকেত আবারও বলে উঠল, আচ্ছা মাঝি ভাই, ওই আরেকজন মাঝি উমরু নদীর কথা বললেন তাই না? ও কইল উমরু নদীর উপরে তো এখন ব্রিজ হইব, সেই ব্রিজের কাজ শুরু হইব আর দুপুর থেকে। তাই আপনাকে পার ঘুরাইয়া আমি যেন বাড়ি চলে যাই, এইটাই কইল। তা এই উমরু নদী কোনটা? কেন এইটা? আমি আর অনিকেত দুজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। মাঝি আমার মনের ভাব বুঝতে পেরে বলল, আপনাকে সব কথা আমি শুনছি বাবু। এই নদীর রূপ সত্যই সুন্দর, কিন্তু এই নদীর নাম কাজলি কেন হয়েছে জানেন? এই আসল ঘটনা যদি আপনারা শোনেন, চোখের জল ধরে রাখতে পারবেন না। হ্যাঁ বলো, মাঝি বলো, ভাই, আমরা শুনবো। সেই অবশ্য অনেক কাল আগের কথা। তা আমরা তখনও এই গ্রামে আসি নাই, এইখানের মানুষের কাছে এই ঘটনাটা শুনছি। মাঝি আমাদের সেদিন যে করুণ ইতিহাস শুনিয়েছিল, সেই কাহিনী ছিল খানিকটা এই রকম। একদা এই নদীর নাম ছিল উমরু। নদীর ধারে কয়েক ঘর পাহাড়ি মানুষের বাস ছিল। তখন এখানকার প্রধান কাজ ছিল পাহাড় কেটে রাস্তা তৈরি করা। প্রায় প্রত্যেকটি পরিবার থেকেই নারী পুরুষ নির্বিশেষে পাথর কাটার কাজ করত। এমনই এক পরিবার এই নদীর ধারেই বাস করত, বুকান আর কাজলির ছোট্ট পরিবার। বুকান ও কাজলি বছরখানেকের মধ্যে তাদের ছোট্ট ঘরখানি আলো করে আসে ছোট্ট লিমা। লিমার রূপে সবাই মুগ্ধ হয়। ছোট্ট শিশুটি তার হাসি কান্নায় সংসারের সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়েছিল। কিন্তু জন্ম থেকেই লিমার একটি পা অন্য পায়ের তুলনায় একটু ছোট ছিল, তাই মা বাপের দুশ্চিন্তার কারণও ছিল অনেক। লিমার জন্যে কাজলি আর কাজে যেতে পারত না, তাই সংসার চালানোর সম্পূর্ণ দায়িত্ব এসে পড়েছিল বুকানের ঘাড়ে। তবে সে ছিল খুবই কর্তব্যপরায়ণ। সারাদিন কাজ করেও বাড়িতে এসে ছোট্ট মেয়ের হাসি মুখটা দেখলে সে সমস্ত ক্লান্তি ভুলে যেত। রাতের বেলা রাস্তার ধারে একটি দোকানে 5 ফরমাস খেটে উপার্জন করত সে। তবে এইভাবে বেশি দিন চলল না। দিনে দিনে সংসারের খরচ বাড়তে লাগলো। প্রত্যেক বাবা মা চায় সন্তানকে সবচেয়ে ভালো জিনিসটি উপহার দিতে। তার জন্য দারিদ্রতাকে উপেক্ষা করে তারা। স্বামী আর ছোট মেয়েকে নিয়ে তখন কাজলির সুখের সংসার। তখন অবশ্য বুকান রাস্তার ধারে ছোট্ট হোটেলে 5 ফরমাস খাটার কাজ শুরু করেছে। কাজলি কাজ সেরে ফিরে এলে বুকান কাজে যায়। ফিরতে অনেক রাত হয়ে যায় বুকানের। বুকান বাড়িতে এসে কাজলিকে আদর করে ডাকে। কাজলি ছুটে গিয়ে জড়িয়ে ধরে বুকানকে। নিরন্তর ভালোবাসায় ভেসে যায় দুজন। শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে ভেতর থেকে। দুজনেই হাসি মুখে চলে যায় ঘরের ভিতর। বুকান ব্যস্ত হয়ে পড়ে ছোট্ট লিমাকে শান্ত করানোর জন্য। বাবার কোলে মুখ লুকিয়ে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে লিমা। তার স্নিগ্ধ কোমল মুখের দিকে তাকিয়ে যেন সকল ক্লান্তি দূর হয়ে যায় বুকানের। কাজলি ঘরের পাশের পাহাড়ি ঝর্ণার জল আনতে যায়। মেয়েকে বাবার কোলে ঘুমিয়ে থাকতে দেখে সে স্মিত হেসে বেরিয়ে যায়। জল ভরে নিয়ে এসে কাজলি দেখে বাবা আর মেয়ে খেলায় মেতে উঠেছে। খিলখিল হাসির শব্দে সারা ঘর মুখরিত। হাসি মুখে রান্নাঘরে চলে যায় সে। রান্না করতে করতে মনে পড়ে যায় তার নিজের ছোটবেলার কথা। তার বাবার সাথে সম্পর্কটাও এমনই মধুর ছিল। এরপর বড় হতে হতে বুঝতে পারে বাবা মায়ের সম্পর্কে চির ধরেছে।
একে অপরের সঙ্গ উপভোগ করে না তারা আর। অবশেষে একদিন বাবা তাদের সকলকে ছেড়ে অন্য কারোর হাত ধরে পাহাড়ের অন্যদিকে চলে যায়। সংসারে দুজন মানুষ, কাজলি ও তার মা, দিনরাত এক করে টাকা জোগাড় করতে থাকে তারা। এসব কথা ভাবতে ভাবতেই কান্নার আওয়াজ শুনতে পায় কাজলি। রান্নাঘর থেকে ছুটে আসে কাজলি। দুষ্টু হাসি ফুটে ওঠে বুকানের মুখে। এর অর্থ কাজলি জানে। রান্নাঘরে গিয়ে বুকান দেখে এসেছে কাজলির চিন্তান্বিত মুখখানা, তাই এটা নিছক দুষ্টুমি। সেটা বুঝতে দেরি হয় না কাজলির। ছোট্ট লিমা ততক্ষণে খিলখিল করে হাসছে। তাকে বাবার কোলে দেখে রাতের খাবারের ব্যবস্থা করতে চলে যায় কাজলি। খাওয়া দাওয়া সেরে রাতেই বাসন ধুয়ে রাখা কাজলির বহুদিনের অভ্যেস। আজও তার ব্যত্যয় ঘটেনি। ছোট্ট লিমা আদরে শুয়ে থাকে তার বাবার কোলে। এইভাবেই সুখে দুঃখে সংসার করতে থাকে এই দম্পতি। সেদিনের সেই ছোট্ট লিমা এখন 4 বছরের। কাজলি আর বুকানের কাজের দায়িত্ব এখন অনেক বেড়েছে, তাই লিমাকে ঘরে একা রেখেই কাজে বেরিয়ে পড়ে দুজনে। সন্ধেবেলা ফিরে এসে কাজলি দেখে ছোট্ট লিমা তার বই খাতা নিয়ে আঁকিবুকি কাটছে। ঘরে ঢুকেই মেয়েকে জড়িয়ে ধরে কাজলি। শ্রান্ত চোখ বেয়ে জলের ধারা নেমে আসে। সে যে কতটা অসহায় হয়ে মেয়েকে একা বাড়িতে রেখে কাজে যায় তা বোঝার বয়স এখনো মেয়ের হয়নি। বুকান কাজ থেকে ফিরে এলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে লিমাকে ঘুম পাড়িয়ে দেয় কাজলি। তারপর বুকান আর কাজলি ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়। এই সময়টা শুধুই তাদের। মেয়েটাকে দেখলে খুব কষ্ট হয় জানো। কেন? তুমি কেন বোঝো না? মেয়ে বড় হচ্ছে, এখন ওকে একা রেখে যাওয়াটা উচিত নয়। তুমি তো জানো পাহাড়ে নানা রকমের লোকের বাস। কই, এতদিনেও তো কিছু হয়নি এখানে। এখানে সবাই ভালো। শোনো, এতদিন খারাপ কিছু হয়নি বলে যে কোনোদিনও হবে না এমনটা মনে করো না। বিপদ কিন্তু একদিনই হয়। কথাটা তুমি খুব একটা ভুল বলনি কাজলি। তাহলে কাল আমি একবার হোটেলে গিয়ে কথা বলে দেখি কি হয়। তাই দেখো, মেয়েটাকে একা রেখে যেতে আমার মন সায় দেয় না। আমার মনটা ওর দিকেই পড়ে থাকে। বুকান কাজলির মনের ভাব বুঝতে পারে। একজন মা তার সন্তানের জন্য দুশ্চিন্তা করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। বুকান তার কাজের জায়গায় কথা বলে সমস্ত কিছু ঠিক করে। এরপর থেকে কাজলি রাত থাকতে সব কাজ সেরে নিয়ে খাবারের ব্যবস্থা করে নিয়ে ভোর হতেই বেরিয়ে যায় কাজে। সে ফিরে আসে দুপুরবেলা। বাড়ি ফিরে এসে নিত্যদিনের মতো স্বামীকে আর মেয়েকে যত্ন করে খেতে দেয়। এভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছিল তাদের। হঠাৎই একদিন দুপুরে কাজ থেকে ফিরে এসে কাজলি সবেমাত্র মেয়েকে খাওয়াতে বসেছে। এমন সময় খবর এলো বুকানের অবস্থা খুব খারাপ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। খবরটা শোনা মাত্রই সবকিছু ছেড়ে কাজলি তার ছোট্ট মেয়ে লিমাকে কোলে নিয়ে ছুটে গেল সেইখানে। হাসপাতালে ভর্তি করা হলো বুকানকে। তবে শেষ রক্ষা হলো না। সকলকে কাঁদিয়ে চলে গেল বুকান। ছোট্ট লিমা তার বাবাকে খুঁজে বেড়ায় সারা ঘরে। তাকে কিভাবে এই নিষ্ঠুর সত্যটা বোঝাবে কাজলি জানে না। বিয়ের পর থেকে এই 5 বছরে জীবনের সকল কঠিন পরিস্থিতিতে বুকান ছিল তার একমাত্র বন্ধু ও অভিভাবক। সেসব দিনের কথা মনে করে চোখে জল নেমে আসে কাজলির। ছোট্ট লিমা বাবাকে ছাড়া থাকতে পারে না। মাঝে মাঝে সে ঘুমের মধ্যেও বাবাকে খুঁজে বেড়ায়, তার নাম ধরে ডাকতে থাকে। কাজলি বুঝতে পারে না এমন কঠিন পরিস্থিতি সে সামলে উঠবে কিভাবে। 1 মাস কাজে যেতে পারেনি কাজলি। লিমাকে একা রেখে সে কিভাবে কাজে যাবে? কিন্তু জীবন ধারণের জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না। তাই বাধ্য হয়েই কাজে যোগ দিতে হয় কাজলিকে। মেয়েকে সাথে করে নিয়েই পাথর কাটার কাজে যায় কাজলি। সারাদিন মায়ের সাথেই থাকে লিমা। সেখানে অনেকেই লিমাকে বড় ভালোবাসে। ছোট্ট লিমা তার কথার জাদুতে মন জিতে নেয় সকলের। কাজলির সাথেই একসাথে কাজ করে রিয়ান। কাজলিকে সে বড় ভালোবাসে।
রিয়ান অন্য ধর্মের, তাই তার ভালোবাসাকে আমল দেয় না কাজলি। তাছাড়া এক মেয়ের মা সে, মেয়েকে কিভাবে এই প্রতিকূলতার মধ্যে থেকে সে বড় করে তুলবে, মানুষ করে তুলবে, এই চিন্তায় তার রাতের ঘুম পর্যন্ত নষ্ট হয়ে গেছে। রিয়ান লিমাকে সময় দেয়, গান শোনায়, এমনকি তাকে পছন্দ মতো জিনিসও কিনে দেয়। কয়েকদিনের মধ্যেই কাজলি লক্ষ্য করে লিমা রিয়ানের সাথে সময় কাটাতে বেশ ভালোবাসে। কাজলি বুঝতে পারে কিসের অভাববোধ লিমাকে রিয়ানের প্রতি আকর্ষিত করছে। লিমা রিয়ানের ভালোবাসার মধ্যে তার বুকানের ছায়া দেখতে পায়। সে মনে করে বুকান যদি আজ বেঁচে থাকত, হয়তো এমন করেই লিমার খেয়াল রাখত। কাজলি দূরে তাকিয়ে দেখে রিয়ানের কোলে চড়ে খোশ গল্প করতে করতে পাহাড়ি পথে চলছে ওরা দুজন। চোখে জল চলে আসে কাজলির। কি করবে সে? বারবার প্রত্যাখ্যাত হয়েও রিয়ান যে কোনো প্রয়োজনে কাজলির পাশে এসে দাঁড়িয়েছে। আর্থিকভাবে সে সচ্ছল না হলেও লিমার আবদার সে পূরণ করার যথাসাধ্য চেষ্টা করে এসেছে। লিমাকে নিয়ে আবারও ফিরে আসে রিয়ান। আবারও মনে মনে প্রস্তুত করে নিজেকে। কাজলি লিমার হাত ধরে বাড়ি যাওয়ার পথে লিমা একবার পিছন ফিরে তাকায়। রিয়ান হাত নেড়ে বিদায় জানালে মায়ের হাত ধরে বাড়ি ফিরে ছোট্ট লিমা। এমনই একদিন সন্ধেবেলা বাড়ি ফিরে ক্লান্ত অবসন্ন দেহটা নিয়ে মাটিতে শুয়ে পড়ে কাজলি। ক্ষুধার্ত লিমা মাকে বলে, মা, কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। আমি আমি উঠতে পারছি না রে মা, আমার কোনো ক্ষমতা। কথা শেষ হয় না কাজলির। অচৈতন্য দেহটা পড়ে থাকে মেঝের উপর। কাঁদতে থাকে ছোট্ট লিমা। আশেপাশের বাড়ি থেকে লিমার কান্নার আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসে গ্রামের অনেকেই। খবর পৌঁছায় রিয়ানের কাছেও। রিয়ান কাছে বসে তার সেবা করে, রান্না করে খাইয়ে দেয় লিমাকে, তারপর নিজে খাইয়ে দেয় কাজলিকেও। কাজলি প্রথমে আপত্তি করল। রিয়ান তাকে কিছু না বলে উঠে যেতেই কাজলি বলল, খাইয়ে দাও, আমি খাবো। চোখ দুটো খুশিতে চকচক করে উঠেছিল রিয়ানের। এত খুশি সে আগে কখনো হয়নি। এত দিন ধরে যাকে সে মনে মনে নিজের করে কল্পনা করে এসেছে, আজ সেই কাজলি তার ডাকে সাড়া দিয়েছে। এ কথা ভাবতেই যেন শিহরিত হয়ে উঠল সে। কাজলিকে খাইয়ে দিয়ে নিজের বাড়িতে চলে যায় রিয়ান। লিমা অবশ্য আবদার করে বলেছিল, আমি তো অনেক ছোট, মায়ের জন্য কিছু করতে পারছি না। তুমি আজকে রাতটা থেকে যাও, আমার মা ভালো হয়ে গেলেই চলে যেও। রিয়ান চাইলেই থেকে যেতে পারত, কিন্তু কাজলির সম্মান, সে কাজলিকে ভালোবাসে, তাই সমাজে কাজলির কোনো অসম্মান হোক সে চায় না। কাজলি বিধবা, তার গায়ে কলঙ্ক লাগুক এমন সে চিন্তাও করতে পারে না। রিয়ান লিমাকে বুঝিয়ে বলে, আজ না লিমি, আবার একদিন আসবো। যদি রাতে কোনো অসুবিধা হয় আশেপাশের কাউকে বললেই আমাকে খবর দিয়ে আসবে। লিমাকে ভালোবেসে সে ডাকে লিমি। তার আদরের লিমিও সাড়া দিয়ে ডেকে ওঠে তার ডাকে। রিয়ানকে ডাকে রিন নামে। কাজলি সুস্থ হয়ে উঠে আবারও কাজে যায়। এই কদিনে বেশ সখ্যতা গড়ে উঠেছে রিয়ানের সাথে। রিয়ান তাকে বারবার বোঝাতে থাকে, আমি তোমাকে বিয়ে করতে চাই কাজলি, লিমিকে তার পিতৃ পরিচয় দিতে চাই, এছাড়া আমি আর কিছুই চাই না। কিন্তু ও যদি তোমাকে বাবা হিসেবে মেনে নিতে না পারে? তুমি ওর ভালো বন্ধু রিয়ান। আমি জানি লিমা ওর বাবাকে ভুলতে পারেনি। তোমার মধ্যেও নিজের বাবাকে খোঁজে, তাই হয়তো তোমার কাছে আবদার করে। তুমি যেন কিছু মনে করো না। রিয়ানের চোখ ছলছল করে ওঠে। সে আবারও বলে, তোমার কি মনে হয় আমি ওকে ভালোবাসি না? এই সংসারে আমি একা, তুমিও একা। আমি ঠিক ওর মন জিতে নিয়ে বাবার জায়গা করে নিতে পারবো। তুমি দেখে নিও। তুমি কি আমাকে সেই সুযোগ দেবে না কাজলি? কাজলি দেখে রিয়ানের দু চোখে জল।
হাত জোর করে সে দাঁড়িয়ে আছে কাজলির সামনে। কাজলি দিন কয়েক সময় চেয়ে নেয় রিয়ানের কাছে। বাড়িতে ফিরে এসে সে ঠিক করে লিমার সাথে কথা বলবে। লিমাকে খাইয়ে নিয়ে তারপর সব কাজ সেরে এসে লিমাকে কাছে ডেকে নিয়ে এসে বসিয়ে জিজ্ঞাসা করে, আমার ছোট্ট সোনামণি, একটা কথা বলো তো, রিয়ানকে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে মা। আমাকে কত আদর করে, ঘুরতে নিয়ে যায়, খেলনা কিনে দেয়, লজেন্স কিনে দেয়। মা, রিনের বাড়িতে তো কেউ নেই, রিনকে আমাদের সাথে থাকতে বলো না মা। অবাক হয় কাজলি। রিয়ানের বাড়িতে কেউ নেই এবং তাকে বাড়িতে নিয়ে এসে রাখার কথা লিমাকে রিয়ানই শিখিয়ে দেয়নি তো? রিন তোমাকে বলেছে নাকি আমাদের বাড়িতে এসে থাকবে? ছোট্ট লিমা ঘাড় নেড়ে বলে ওঠে, না না, রিন আমাকে কিছু বলেনি, আমি তোমাকে বলছি মা। রিনকে বলো না আমাদের সাথে থাকতে। আর কিছু বলে না কাজলি। রিয়ানকে সে পছন্দ করে, তবে সংসার আর পরিবারের দ্বন্দ্বে ভালোবাসার আগুনকে জ্বলতে দেয়নি সে। মেয়েকে ঘুম পাড়িয়ে ঘরের বাইরে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায় সে। আজ অনেক দিন পর এইভাবে মুক্ত আকাশের নিচে এসে দাঁড়ালো কাজলি। মনের মধ্যে অজস্র প্রশ্নের ভিড়। হাজারো শঙ্কার মাঝেও ভেসে ওঠে একটা ছোট্ট মুখ। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে অবশেষে মেয়ের কথা ভেবেই রিয়ানের হাত ধরতে সম্মত হয় কাজলি। লিমাও তার রিনকে কাছে পেয়ে ভীষণ খুশি হয়। রিয়ান ও কাজলির বিয়ের পরেও রিয়ান কখনো লিমাকে জোর করেনি তাকে বাবা বলে ডাকতে। অথচ ছোট্ট লিমি তাকে অবাক করে দিয়ে একদিন বলল, রিন, এখন থেকে আমি তোমাকে বাবা বলে ডাকবো, তুমি বকবে না তো? আদর করে কোলে তুলে নিয়ে রিয়ান বলেছিল, বাবা বলে ডাকবি? এই তোর ইচ্ছে, তাই তো? বেশ, তবে তাই ডাকবি। রিয়ান এখন আর কাজে যায় না। কাজলি পাথর ভাঙার কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। সারাদিন সে হাড় ভাঙা খাটুনির পর বাড়িতে এসে লিমাকে কোলে তুলে নেয়। লিমা কখনো কোনো অভিযোগ করে না। সে বলে, আমি আজ অনেক ঘুরেছি মা, বাবা আমাকে খাইয়ে দিয়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছে। মেয়ের মুখের কথা শুনে তার সকল ক্লান্তি দূর হয়ে যায়। এভাবেই দিনের পর দিন পার হয়ে যায়। কিন্তু চিরদিন কারো জীবনে এরকম হয় না। এক্ষেত্রেও সে নিয়মের ব্যতিক্রম হয়নি। রিয়ান ভেবেছিল লিমাকে ভালোবাসলে কাজলি তার কাছে আসবে, সেই জন্যই সে ধৈর্য ধরে অপেক্ষা করেছে। কিন্তু এবারে তার ধৈর্য চ্যুতি ঘটল। বিয়ের পর থেকেই কাজলিকে কাছে পেতে চেয়েছে রিয়ান। অবশ্য এটাই স্বাভাবিক, কিন্তু কাজলি লিমার অজুহাতে সবসময় নিজেকে দূরে সরিয়ে রেখেছিল। যেন একটা কাঁটা তারের অদৃশ্য বেড়া রয়েছে তাদের দুজনের মধ্যে। ধীরে ধীরে সে বুঝতে পারে সেই কাঁটা তারের বেড়া আর কেউ নয়, সেটা হলো লিমা। বেশ কয়েক মাস পরে সে বুঝতে পারল কাজলি তাকে ভালোবাসে না, ভালোবাসেনি কখনো। সে শুধুমাত্র কাজলির মেয়ের দেখাশোনা করার লোক। এছাড়া কাজলির জীবনে তার কোনো অস্তিত্বই নেই। ধিক্কার জানায় সে নিজেকে। মনে মনে বলে, আমি এত বড় একটা ভুল করলাম। নিজের সর্বস্ব দিয়ে কাজলিকে আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু সে শুধুই নিজের মেয়েকে ছাড়া আর কিছুই চেনে না। ওর মেয়েকে দেখাশোনার জন্য আমি সব কাজ ছেড়ে ঘরে বসে আছি, আর ও কখনো আমাকে বোঝেনি, কখনো বুঝতে চাইনি আমি কি চাই। আমার তো চাইতে থাকতে পারে নাকি? সেটা কি ওর কখনো মনে হয় না? তো আমি আর সহ্য করব না। যার কারণে কাজলি আমার থেকে দূরে সরে রয়েছে, সেই কাঁটাটা উপড়ে ফেলে দিলেই কাজলি একা হয়ে যাবে এবং সম্পূর্ণভাবে আমার উপরে নির্ভর করবে। ও আমাকে বিশ্বাস আর ভরসা করবে। রিয়ান এই চিন্তাকেই কার্যকর করার পরিকল্পনা করতে থাকে। কাজলি রিয়ানের এই পরিবর্তনের কথা জানতে পারে না, কারণ কাজলি যখন বাড়ি আসে তখন সে দেখে লিমা ঘুমিয়ে রয়েছে। এরপর সে রোজকার মতো রান্না করে মেয়েকে উঠিয়ে খাইয়ে দেয়।
তারপর রিয়ান ও কাজলি খেতে বসে। রিয়ান মন দিয়ে তার রোজকার কথা শোনে। কাজলিও খুশি মনে সব কাজ সেরে নিয়ে সারাদিনের পর ক্লান্ত অবসন্ন দেহটা নিয়ে ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে ঠান্ডা মাথায় খুন করার একটা সুন্দর পরিকল্পনা তৈরি হয় রিয়ানের পরিণত মস্তিষ্কে। লিমাকে দেখলে এখন ঘৃণা হয় তার। লিমা তো তার সন্তান নয়, তবে কিসের আবেগ, কিসের ভালোবাসা তার অন্য কারোর সন্তানের জন্য? যার আশায় সে সবকিছু ছেড়ে দিয়েছে, নিজের দিকে ফিরেও তাকায়নি, সেই কিনা তাকে প্রতারণা করে চলেছে দিনের পর দিন। কবে এবং কিভাবে এই ঠান্ডা মস্তিষ্কের পরিকল্পনা পরিণতি দেবে, সবকিছু সে মনে মনে গুছিয়ে নেয়। অবশেষে আসে সেই কার্যসিদ্ধির মাহেন্দ্রক্ষণ। সেদিনও প্রতিদিনের মতোই রোজকার কাজ সেরে সকালবেলাতেই কাজে বের হয়ে যায় কাজলি। বেরোনোর আগে ঘুমন্ত লিমাকে কপালে চুমু খাওয়া তার নিত্যদিনের অভ্যেস। সেদিনও ঘুমন্ত মেয়ের কপালে আলতো করে চুমু খেয়ে বলে, আমি কাজে যাচ্ছি মা, ফিরে এসে অনেক 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 আদর করব আমার ছোট্ট সোনাকে। অন্যদিন রিয়ানকে বলেই সে কাজে বের হয়, কিন্তু আজ সে রিয়ানকে আশেপাশে কোথাও খুঁজে পেল না। এমনটা অবশ্য আগে কখনো হয়নি। তাই কিছুটা বিমর্ষ হয়ে সে কাজে চলে যায়। মনে একটা দুশ্চিন্তা উকি দেয় তার। মেয়ে একা ঘরে ঘুমিয়ে রয়েছে। তারপর সে ভাবে রিয়ান হয়তো ধারে কাছে কোথাও রয়েছে, এক্ষুনি চলে আসবে। কাজলি ঘর থেকে বের হয়ে যাওয়ার পর রিয়ান ঘরে ফিরে এলো। তার এক হাতে ঘুমের ওষুধ, আর এক হাতে চকচকে ধারালো একটা ছুরি। ঘরে এসে সে সাবধানে লিমাকে ঘুম থেকে তুলে দিল, যত্ন করে খাইয়ে দিল, চুল আঁচড়িয়ে সুন্দর একটা জামা পরিয়ে কোলে করে বেড়াতে নিয়ে গেল লিমার সবচেয়ে পছন্দের জায়গায়। লিমা অনেকদিন পর বেড়াতে এসে ভীষণ খুশি হল, আনন্দে জড়িয়ে ধরল রিয়ানকে। রিয়ানের মুখে সেদিন ফুটে উঠেছিল ক্রূর হাসি। মনে মনে বলেছিল, আর মাত্র কিছুক্ষণের শ্বাস, তারপর সব কিছু থেকে তোর মুক্তি, সব যন্ত্রণা থেকে মুক্তি পাবি তুই। ঠিক দুপুরবেলা তার আদরের লিমিকে নিয়ে ঘরে ফিরে আসে রিয়ান। কাজলি আসবে সেই সন্ধেবেলায়। দুপুরের খাওয়া শেষ করে রিয়ান বলে, তোমার শরীরটা তো ভালো না লিমে, আমি তোমার জন্য কয়েকটা ওষুধ নিয়ে এসেছি, সেগুলো খেলেই তুমি ভালো হয়ে যাবে। ছোট্ট লিমি আদুরে স্বরে জিজ্ঞাসা করল, আমার কি হয়েছে বাবা? আবার আবার সেই ডাক। রিয়ানের ইচ্ছা করছিল সে লিমার গলাটা চেপে ধরে চিৎকার করে বলে, তোর বাবা নই আমি, তোর বাবা নই আমি। তুই আর তোর মা দুজনে মিলে আমার সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়েছিস। তোদের সুখের কথা চিন্তা করে নিজের সর্বনাশ থেকে নিয়ে এসেছি আমি। অবশ্য আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর সেটাই হবে যেটা আমি চাইব। কিন্তু সবকিছু তার মনের মধ্যেই চাপা পড়ে যায়। স্মিত হেসে সে বলে, তুমি বুঝতে পারোনি লিমে, তোমার কাল রাতে বেশ জ্বর এসেছিল, তো তোমার মা খুব কাঁদছিল, তাই তো আজ ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি, তুমি খেলেই ভালো হয়ে যাবে। আহ্লাদে ঘাড় নেড়ে সম্মতি জানায় লিমা। লিমাকে একটা একটা করে প্রায় 7-8টা ঘুমের ওষুধ জলে গুলে খাইয়ে দেয় রিয়ান। কয়েক মুহূর্ত মাত্র, তারপরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সকলের আদরের লিমা। নিষ্ঠুর রিয়ান এতেও শান্ত হয় না। তার ধারালো ছুরিখানা নিয়ে এসে লিমার সদ্য মৃতদেহটার উপর বুলিয়ে দিতে থাকে। লিমার ছোট্ট ছোট্ট হাত দুখানি নিজের হাতের উপর রেখে বলে, বড় সুন্দর তুই, কিন্তু সব সুন্দর সবার জন্য নয়। এই বলে সে ধারালো ছুরি দিয়ে একটা একটা করে তার আঙুলগুলো কেটে দিতে থাকে। তারপর তার গাল বেয়ে ছুরি নেমে আসে তার গলায়। গলার নলিতে সূক্ষ্মভাবে ছুরি চালিয়ে দেয় সে। ফিনকি দিয়ে রক্ত ছুটে এসে পড়ে তার চোখে মুখে সারা শরীরে। আজ এই প্রথম সে রক্তের স্বাদ পেল।
ঠোঁটে লেগে থাকা একটু রক্ত জিভ দিয়ে চেটে নিয়ে হিংস্রভাবে সে বলে উঠল, কি শান্তি, পরিতৃপ্তির স্বাদ অনুভব করলাম আজ আমি। ধীরে ধীরে বাকি অঙ্গগুলোকেও ধারালো ছুরি দিয়ে কেটে ফেলল রিয়ান। রক্তে ভেসে যাচ্ছে সারা ঘর। রিয়ান নিজেও রক্তে স্নান করে গেছে। তখনও তার মুখে লেগে আছে এক বিভৎস পৈশাচিক হাসি। কাটা টুকরোগুলো থেকে সেই আঙুলটাকে সে তুলে নিল, যেটাতে গতবারের জন্মদিনে সে মেলা থেকে লিমাকে একটা আংটি পরিয়ে দিয়েছিল। আংটিটা খুলে নিজের কাছে রেখে দেয় সে। তারপর রান্নাঘর থেকে একটা বড় বাটি এনে লিমার শরীরের সেই ছোট্ট ছোট্ট টুকরোগুলোকে তুলে নিল। তারপর একটা গান গুনগুন করতে করতে বাড়ির পিছনের কুয়োর কাছে সে বাটিটা নিয়ে গেল। কুয়ো থেকে জল তুলে পরম যত্নে প্রত্যেকটি টুকরোকে ধুয়ে নিল রিয়ান। এরপর ঘরে এসে ভালো করে মশলা মাখিয়ে কষিয়ে রান্না করতে শুরু করলো। ফুলের মতো নরম সেই ছোট্ট লিমার শরীর থেকে কেটে নেওয়ার টুকরোগুলোকে। রান্না শেষ করে কয়েকটি রুটিও সেঁকে নেয় সে। এরপর সারা ঘর ভালো করে মুছে নেয়। কোথাও যেন এক ফোঁটা রক্তের দাগ না লেগে থাকে এমন নিপুণভাবে ঘরটা মুছে ফেলে সে। তারপর তার পরনের রক্তমাখা জামা কাপড় ছিঁড়ে ফেলে একটা ব্যাগে ভরে ছুরি ও ঘুমের ওষুধগুলোকে ভরে নেয়। এরপর সেই ব্যাগ ফেলে দিয়ে আসে গভীর এক খাদে। বাড়ি ফিরে এসে ভালো করে স্নান করে নিয়ে পরিষ্কার জামা কাপড় পরে নেয়। তখন বিকেল গড়িয়ে সন্ধে। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের লাল আভা তাকে মনে করিয়ে দেয় লিমার গলার নলি ছুরি দিয়ে কেটে নেওয়ার সময় যেভাবে তার চোখে মুখে রক্তের দাগ লেগেছিল, আকাশেও যেন সেরকম রক্তের দাগ লেগে রয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে একটা বিড়ি ধরিয়ে সুকটান দিতে থাকে রিয়ান। মুক্তির আস্বাদ বুঝি এমনই হয়। নিত্যদিনের মতো সেদিনও কাজলি ঘরে ফিরে আসে সন্ধেবেলায়। এমন অনেক দিন হয়েছে কাজলি ঘরে ফিরে এসে দেখে কোনো সাড়া নেই। তারপর রিয়ানকে লিমার কথা জিজ্ঞাসা করে। রিয়ান জানায় পাশের ঘরে ঘুমোচ্ছে। এরপর কাজলি তার হাত পা ধুয়ে মুখে কিছু দিয়ে তারপর লিমার ঘরে তাকে ঘুম ভাঙানোর জন্য যায়। সেদিনও কাজ সেরে ফিরে এসে সে দেখে রিয়ান ঘরে একা। লিমার কথা জিজ্ঞাসা করতেই রিয়ান বলে, লিমি তো পাশের ঘরে ঘুমাচ্ছে। খুশি মনে নিজের ঘরে যায় কাজলি। ঘর থেকে বেরিয়ে আসতেই রিয়ান বলে, রোজ তুমি রান্না করো, আজ আমি রান্না করেছি তোমার জন্য। এই কথা শুনে অবাক হয়ে যায় কাজলি। তার কারণ এমনটা আজ প্রথম। কাজ থেকে ফিরে এসে নিজের জন্য আগে কিছু খাবার বানায় কাজলি। আজ সেটা আর করতে হবে না ভেবে সে মনে মনে খুশি হয়। কাজলি কৌতূহলী হয়ে রান্নাঘরে গিয়ে দেখে সত্যিই তার জন্য রান্না করে রেখেছে রিয়ান। রান্নাঘরে তুলে রাখা জল দিয়েই সে হাত ধুয়ে নেয়। রিয়ান তার জন্য পরম যত্নে রুটি আর মাংসের ঝোল থালায় করে সাজিয়ে নিয়ে আসে। কাজলি তাকিয়ে থাকে রিয়ানের দিকে। এ যেন এক অন্য রিয়ান। রিয়ান বলে ওঠে, শুধু কি তাকিয়েই থাকবে? তোমার জন্যে আজ প্রথমবার নিজে হাতে রান্না করলাম। এ বলো তো কেমন হয়েছে? তোমার মতো ভালো হয়নি জানি। না না, খাও। বলেই মাথা নিচু করে খাবারের থালাটা এগিয়ে দেয় কাজলির দিকে। কাজলি থালাটা হাতে নিয়ে রিয়ানকে বলে, আজ তুমি খাইয়ে দেবে? আনন্দে চোখে জল আসে রিয়ানের। এটাই তো চাইছিল সে। এভাবেই কাছে পেতে চেয়েছিল কাজলিকে। নিজের হাতে সে রুটি আর মাংস খাওয়াতে থাকে কাজলিকে। আস্তে আস্তে কাজলির গলা দিয়ে নামতে থাকে তার নিজের শরীরে ধারণ করা সেই অংশ, নিজের মেয়ের শরীর থেকে কেটে নেওয়া নরম মাংসের টুকরোগুলো। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর এমন সুস্বাদু খাবার খেয়ে কাজলির মুখেও ফুটে ওঠে পরিতৃপ্তির হাসি। খাওয়া শেষ করে একটি মোমবাতি জ্বালিয়ে কুয়োর পাড়ে থালা বাসন ধুতে যায় কাজলি। হাত মুখ ধুয়ে বাসন ধুয়ে ফিরে আসার সময় মোমবাতির আলোয় কুয়োর পাশেই একটু আড়ালে একটা ছোট কিছু সে দেখতে পায়। সন্দেহ হতেই সে জিনিসটা হাতে তুলে নেয়।
এরপরই তার সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। কাজলি বলে ওঠে, এটা তো একটা ছোট বাচ্চার আঙুলের কাটা অংশ। তার মানে এটা আমার লিমার আঙ্গুল। চিৎকার করে কাঁদতে কাঁদতেই ঘরের বাইরে ছুটে যায় কাজলি। মেয়ের নাম ধরে ডাকতে থাকে পাগলের মতো, খুঁজতে থাকে তাকে, বলে, লিমা 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 কোথাও নেই, কোথাও নেই। লিমা 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 তোকে আমি খেয়ে ফেলেছি, তোকে আমি খেয়ে ফেলেছি। তোর মা তোর শরীর থেকে কেটে নেওয়া মাংস খেয়ে ফেলেছে লিমা। রিয়ান তাকে সামলাতে গেলে তার একটা আঙুল কামড়ে দেয় কাজলি। ব্যথায় কাঁকিয়ে ওঠে রিয়ান। লিমা 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 লিমা। কাজলি চিৎকার করতে করতে এই নদীর ধারে এসেই একবার মেয়ের নাম উচ্চারণ করেই নদীতে ঝাঁপ দেয়। লিমা। কিছুদিন পরে কাজলির মৃতদেহ ভেসে ওঠে নদীতে। তাদের ধর্মমতে সৎকার করা হয় তার। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই এই উমরু নদীর নাম হয় কাজলি নদী। এই কাহিনী শেষ করে আমাদের মাঝি একবার চোখের জল মুছে নিল। আমাদের চোখেও জল এসেছিল স্বাভাবিকভাবে। এই নদীর মনোমুগ্ধকর রূপের আড়ালে যে একটি কলঙ্কিত রক্তাক্ত ইতিহাস লুকিয়ে আছে তা আমরা কল্পনাও করতে পারিনি। আমি বললাম, আর রিয়ান, তার কি হলো? মাঝি বলল, এই ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামের সকলে রিয়ানরে খুঁজা বাইর কইরা সারা গ্রামের লোকের সামনে তারে জ্যান্ত পড়াইয়া দিছিল। শুনছি নাকি বেচারা বড় কাঁদছিল, হাত জোর কইরা ক্ষমাও নাকি চাইছিল। কিন্তু নিষ্পাপ একটা শিশুরে সে হত্যা করছে, এইটা কি ক্ষমা করা যায় না করা উচিত? কথা বলতে বলতে আমরা নদীর অপর পারে আমাদের গন্তব্যে পৌঁছলাম। মাঝিকে তার প্রাপ্য ভাড়া মিটিয়ে দিয়ে আমরা দুজনেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম সেই কাজলি নদীর ধারে। অনুভব করলাম এখানের বাতাসে আনন্দ নেই, সুখ নেই। আমাদের শরীর ছুঁয়ে যাচ্ছে যে বাতাস, সে বাতাস কান্না, হতাশা আর বেদনার। নদীর জল হাতে তুলে নিতেই হাতের জল রক্তের মতো লাল দেখাতে লাগলো। অনিকেত আতঙ্কিত হয়ে বলল, রক্ত! সত্যি সেদিন রক্তের রঙে রাঙা হয়ে উঠেছিল কাজলি নদীর জল। স্থানীয়দের কাছে জানতে পারলাম নদীর জল এমনিতে স্বচ্ছ হলেও ত্বকের সংস্পর্শে এলেই অলৌকিকভাবে তার রক্তের মতো লাল হয়ে যায়। তাই এই নদীর জল কোনো কাজে ব্যবহার করা সম্ভব হয় না। কেউ কেউ বলেন আজও রাতের দিকে নৌকো বাইতে গিয়ে মাঝিরা অনেকেই শুনেছে নদীর ধারের জঙ্গলে কে যেন নাম ধরে ডাকে, লিমা লিমা লিমা, ঠিক 3 বার। তারপরেই নদীতে ঝাঁপ দেওয়ার মতো শব্দ হয়। ব্যাস, এরপর সব চুপচাপ। সারাদিন ঘোরাফেরা শেষ করে হোটেলে ফিরে এসে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। আমি বা অনিকেত কেউই রাত্রে ঘুমোতে পারিনি। আমরাও যেন কোনোভাবে সেই মোহময়ী ডাক শুনতে পাচ্ছিলাম। এক অসহায় মা পাগলিনীর মতো তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে আর ডাকছে, লিমা লিমা লিমা। আর তারপরেই সেই মরণ ঝাঁপ। কাজলি নদী নিত্যদিন বয়ে চলে তার আপন গতিতে, নিজস্ব ছন্দে, রক্তাক্ত ইতিহাস বুকে নিয়ে। নদীর বুকে জমে থাকে শুধুই দীর্ঘশ্বাস।
আজ আপনারা শুনলেন লেখিকা দেবশ্রী চক্রবর্তী পণ্ডিতের কলমে রক্তাক্ত কাজলি নদী। গল্পের নাট্যরূপ করেছেন পার্থ মুখার্জি। গল্প পাঠ ও সূত্রধার এবং একটি বিশেষ চরিত্রে আমি অমিত। কাজলি চরিত্রে লেখিকা দেবশ্রী চক্রবর্তী পণ্ডিত স্বয়ং। অন্যান্য বিভিন্ন চরিত্রে ছিলেন পার্থ, বর্ণিশা, সৌরভ, শুভদীপ, সুশোভন। প্রচ্ছদ করেছেন শুভদীপ ব্যানার্জি। শব্দ সংযোজনে রিম্পা ঘোষ। সাউন্ড এডিটিং শুভজিৎ বটপ্যাল। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে আমাদের জানান। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। আর যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।